স্বাগত। আজকের আলোয় ভুবন ভরায় আমরা একটি অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে গল্প করব, আলোচনা করব। সেই জন্যে বিশেষ দুজন অতিথিকে ডেকেছি, কিন্তু তার আগে একটু ভূমিকা। আমরা একটি নগরে বাস করি, যে নগরটিকে এখন বসবাস অযোগ্য নগরী হিসেবে বা সেই অভিধায় বিশ্বের সর্বত্র বর্ণনা দেওয়া হচ্ছে বা সংজ্ঞা দেওয়া হচ্ছে। কেন বাসের অযোগ্য? কেননা এখানে পলিউশন আছে, এখানে ধুলো আছে, এখানে রোগ জড়া আছে, এখানে অপরিকল্পিতভাবে নগরায়নের বিষয় রয়েছে, এখানে কোনো কিছুই ভালো আর নেই। আমার এই প্রাণের শহর ঢাকা একই তবে হারিয়ে যাবে ভবিষ্যতে? আমার এই অতি ভালোবাসার জায়গা ঢাকা একই ঢাকা পড়ে যাবে লোকচক্ষুর অন্তরালে? কি করে একে আমরা উজ্জীবিত রাখতে পারি? এর প্রধান একটি নিয়ামক হচ্ছে, যদি নগরে যে নিসর্গ থাকে, সেই নিসর্গকে যদি আমরা সঠিকভাবে দেখভাল করতে পারি, আমরা যদি প্রকৃতিগত বিষয়গুলোর প্রতি সঠিকভাবে নজর দিতে পারি, পরিচর্যা করতে পারি, যত্ন করতে পারি, তবেই এই শহর আবার হেসে খেলে জেগে উঠবে। এইটাই আজকের আলোচনার মুখ্য বিষয়। এবং এই আলোচনা করবার জন্য আমার বিশেষ অতিথি হিসেবে এসছেন তুগলক আজাদ। তিনি পেশায় স্থপতি। আমার একজন প্রধান অতিথি আছেন যেমন, তেমনি একজন তরুণ অতিথিও আছে। তার নাম হচ্ছে তাসফিন বাঁধন। বাঁধন বুয়েটের ছাত্রী এবং তার বিষয়টি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, মানে আরবান অ্যান্ড রিজিনাল প্ল্যানিং। তার মানে তোমার সাথে একটি শহর কেমন হওয়া উচিত সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান তোমার আছে। আপনার কাছে প্রথম আসি শুরু করতে, কি অবস্থা এখন ঢাকার? প্রথমেই বলবো যে আমাদের বাংলাদেশ সবুজ শস্য শ্যামল বাংলাদেশ, এই তো আমাদের দেশ। এই দেশেরই রাজধানী ঢাকা সবুজই ছিল, শস্য শ্যামলের মধ্যেই আমরা একটু ঢাকা থেকে বাইরে যাই, আসলে আমাদের একটা সবুজ মাটির দেশ এই বাংলাদেশ। কিন্তু এখানে কিন্তু আসছে যে ঢাকা শহর এখন আমরা কি সবুজ রাখতে পেরেছি না সবুজ রাখতে পারছি না আমরা ঢাকা শহর। বাংলাদেশে যখনই বৃক্ষরোপণ উৎসব আসবে হচ্ছে এই তো জুন মাসে 1 মাস ব্যাপী বৃক্ষরোপণ, আমরা দেখি বন বিভাগ বলে তাহলে আবার বনজ, ফলজ এবং ঔষধি। আমি বলবো যে এখানে নান্দনিক বা সৌন্দর্যের একটা ভাগ আনতে হবে। যদি সেটা না আনি তাহলে আমাদের বিভ্রান্তি থেকে যাবে। দেখেন, রমনা পার্ক একটা পার্ক এবং একটা কাঠের গাছের জায়গা, সেখানে পার্থক্য আছে। রমনা পার্কে আমরা মেহগনি গাছ দিয়ে ভরে ফেলছি, চন্দ্রিমা উদ্যানে আমরা একেশিয়া গাছ দিয়ে ভরে ফেলছি। সেইগুলো আমাদেরকে দিতে হবে। এটা তো অনেক আপনার ডিটেইলে চলে গেল বিষয়টা। তার আগে একটু আমি ওর কাছে জানতে চাই যে ওর তোমার যে নগর পরিকল্পনার বিষয়টা বা অঞ্চলের পরিকল্পনা, এইখান থেকে আজকের যে আমাদের প্রধান নগর, এই নগরটি সম্বন্ধে তোমার অভিমত কি এবং এখানে কি কিসের অভাব বোধ করো? আসলে যখন কোনো নগর মানে কোনো প্ল্যানাররা প্ল্যান করে, মানে কিছু ভাগ আছে যে কত % রেসিডেন্সিয়াল, কত % কমার্শিয়াল, কত % ওপেন স্পেস, এগুলো সবগুলো একটা পার্সেন্টেজ আছে। তো অ্যাকচুয়ালি নগর মানে যখন কোনো প্ল্যানাররা নগর পরিকল্পনা করেন তখন 10 থেকে 15% ওপেন স্পেসের জন্য ছেড়ে দিতে হয়। এই ওপেন স্পেসের মধ্যে খেলার মাঠ পড়তে পারে, পার্ক পড়তে পারে, ওয়াটার বডি পড়তে পারে। কিন্তু এখন হচ্ছে দেখা গেছে যে এটা হচ্ছে একটা সেন্টার অফ অ্যাট্রাকশন ঢাকা, সবাই এমপ্লয়মেন্টের কাজে এখানে আসতেছে, স্লাম বাড়ছে, মানে সব ইনফর্মাল সেক্টর হাউজিং এখানে গড়ে উঠছে, এবং মানে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, চাকরির ক্ষেত্র হচ্ছে, লোককে এদিকে আকর্ষণ করা হচ্ছে, এবং আমাদের গ্রামগুলো থেকে লোকজন এখানে চলে আসছে, এইখানেই ভিড় বাড়ছে এবং ওদেরকে তো জায়গা দেওয়া লাগবে। এ কারণে ওপেন স্পেসের জায়গায় বিল্ডিং গড়ে উঠছে। আমাদের এখানে খেলার মাঠ আসলে কতটা, আমরা যেই জায়গায় যেই লোকালয়ে আমরা থাকি, ওখানে যদি খেলার মাঠ থাকতো তাহলে ওখানে হয়তো বা
সবাই যখন খেলতে নামতো একটা কমিউনিটি একটা ফিলিং আসতো সবার মধ্যে। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে মানে অ্যাজ এ প্ল্যানার এই ব্যাপারগুলো চিন্তা করা লাগে। যখন কোনো নেইবারহুড ডিজাইন করা হয়, আমাদের এখানে এরকম কোনো আলাদা রেসিডেন্সিয়াল নেইবারহুড নাই, সব তো মিক্সড ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে এখানে। এই কারণে আসলে আমাদের ট্রাফিক কনজেশন বা আমাদের অন্যান্য চাপগুলো রেসিডেন্সিয়ালের উপর পড়ছে, এবং এই কারণে এখন দেখা যায় রেসিডেন্সিয়াল জায়গায় বিভিন্ন ধরনের পলিউশন বা ট্রাফিক কনজেশন এই প্রবলেমগুলো গড়ে উঠছে। এই যে অপরিকল্পিত নগরায়ন, এর বিপদটা কোথায়? পরিকল্পনা অর্থ যে এখন আমি চিন্তা করে করব যাতে ভবিষ্যতে যায় জিনিসটা ভালো হয়। পুরো ঢাকা শহর নিয়ে যদি আমরা চিন্তা করি, ঢাকা শহরে আমাদের মগবাজার এরিয়া কিংবা শ্যামলী এরিয়া কিংবা রায়ের বাজার এরিয়া কিংবা ওয়ারি এরিয়া, সেই সব এরিয়াতে একটা সেটেলমেন্ট ডেভেলপ করে গেছে আর কি। বিল্ডিং, তার পাশে আরেকটা বিল্ডিং, তার পাশে আরেকটা বিল্ডিং, তার পাশে আরেকটা বিল্ডিং, রাস্তাগুলো সরু সরু। সেখানে আমরা প্রকৃতি আনাটা একটু কঠিন কাজ। আনা যাবে, আনা যায়, মানে টেকনোলজি বলেন কিংবা মানুষের চিন্তা বলেন, সেখানে আনা যায়। কিন্তু আমি যেখানে বলছি আমাদের যেখানে নতুন শহর যেটা বলবো আমরা উত্তরা কিংবা পূর্বাচল, সেইগুলো যেগুলো একটা ফাঁকা জায়গা ছিল যেখানে আমরা প্লটিং করছি, রাস্তা করছি, সেখানে তো মানে অনেক সহজে আমরা করতে পারি। সে যেটা বললো ওপেন স্পেস যতটা রাখা দরকার, খেলার মাঠ যতটা রাখা দরকার, পার্ক যতটা রাখা দরকার, সেটা কিন্তু আমরা সেভাবে রাখছি না। না রাখলে তো সেটা মানুষের প্রাত্যহিক জীবনে এটা একটা নেগেটিভ এফেক্ট হবে। বলদা গার্ডেনের কথা আমার চলে আসছে। আমি বলদা গার্ডেন প্রসঙ্গে আসবো ছোট্ট একটা বিরতির পরে। ফিরে এলাম আলোয় ভুবন ভরায়। কথা উঠেছিল বলদা গার্ডেন নিয়ে। আমরা বলদা গার্ডেনে গেছি বাল্যকালে, এখনো মাঝে মধ্যে যাই কদাচিৎ। সেই বাগানটি আর উদ্যানটি আর সেই রকম নেই। এটি ওয়ারিতে আছে এবং ওয়ারি এলাকার আমি বলবো এ জুয়েল অন ঢাকাস ক্রাউন, মানে ঢাকার মুকুটের মধ্যে একটি হীরের মতো। এই বলদা গার্ডেন সম্বন্ধে আপনি কিছু বলতে চাচ্ছিলেন আজাদ সাহেব? আপনি আমরা আগে যা দেখেছি, এখন যদি যাই তাহলে কেউ যদি মমতা থেকে থাকে তার সেখানে না কেঁদে বের হয়ে আসার উপায় নাই। এটা এমনভাবে ডেটোরিয়েট করেছে। সে যেটা বলছিল একটা সেটেলমেন্ট যেখানে হয় সেখানে গার্ডেন থাকবে, খোলা জায়গা থাকবে, মাঠ থাকবে। এখন সেরকম খোলা জায়গা কমে গেছে, সবাই যাচ্ছে বলদা গার্ডেনে, বলদা গার্ডেনে গিয়ে জগিং করছে। হ্যাঁ, আমাদের গাছের দিকে কোনো খেয়াল নেই। এই যে 100 বছর পুরাতন এতগুলো গাছ, পুরো পৃথিবী থেকে বিভিন্ন গাছ আনা হয়েছে, দুর্লভ গাছ, যেই গাছ আর পুরো বাংলাদেশে দ্বিতীয়টি নেই। একটাই গাছ আছে, এরকম গাছও আছে বলদা গার্ডেনে, আর দ্বিতীয়টি নেই। আমি জানি না যে পৃথিবীর অন্য জায়গায় আছে কিনা, সেটাও আমি জানি না ভালো করে। তা আমরা কি সেটা রক্ষা করব না? এই বর্তমানে এখন যদি আমরা সেই পদক্ষেপ না নেই তাহলে বলদা গার্ডেন অত্যন্ত শীঘ্র মানে নষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত আমার হঠাৎ রমনা পার্কের কথা মনে পড়ে গেল যে রমনা পার্কে তো কালে ভদ্রে যাওয়া হয় এখন। রমনা পার্কে যেমন আগে একটা আকর্ষণ ছিল এর ভ্যারাইটিতে, বৈচিত্র্যে, কত ধরনের গাছ ওখানে ছিল। সেই রমনা পার্কে কিন্তু এখন গেলে পরে অত ধরনের গাছ দেখা যায় না। আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটে পড়াশোনা করেছি। 80 থেকে 86 সাল পর্যন্ত আমি পড়েছি। তখন রমনা পার্কে যেতাম। আমাদের যেটা রমনা বটমূল আছে তার ঠিক অপোজিটে ওই এরিয়ার মধ্যেই এক সারি আমি পলাশ গাছ দেখেছি। গত এই 10-12 বছর আগে সব গাছগুলো কেটে ফেলা হলো, সেখানে মেহগনি গাছ লাগিয়ে দেওয়া হলো। এটা কতটা যুক্তিযুক্ত হবে, তাই না? এর মেহগনি তো আমাদের উদ্যানের ব্যাপারটি আর থাকলোই না, উদ্যানের ব্যাপারটি আর থাকলো না। এই যে আপনি বলছেন গাছের ভ্যারাইটি, সেটা তো থাকলো না। আমাদেরকে চিন্তা করতে হবে আসলে বাজেট বরাদ্দ হলে একটা গার্ডেনে আমরা কিভাবে সেই বাজেটটা কাজে লাগাবো। বাজেট তো থাকবেই সরকারি তরফ থেকে, বাৎসরিক একটা বাজেট থাকে। দেখা গেল যে সেখানে যেই অশোক বীথি আছে সেখানে আমি দেখেছি 13টা গাছ আছে। প্রত্যেকটি গাছের বয়স 75 ইয়ার্স। হ্যাঁ, কিন্তু সেই গাছের নিচে আমরা কংক্রিটিং করে দিয়েছি। কংক্রিট করে দিয়েছি হাঁটার জন্য, মনে হয় হাঁটার জন্য, দেখি সবাই হাঁটছে জগিং করার জন্য। এবং এটার ফলে অলরেডি সেখানে 4টা গাছ মারা গিয়েছে। হ্যাঁ, শিকড়। যখন আমরা কংক্রিটিং করব, বেঞ্চ বানাবো, তখন তো আমাকে কাটতে হবে।
আমাকে কাটতে হবে, মাটি কাটতে হবে, মাটি যখনই কাটবো সেখানে শিকড় কাটা পড়বে, শিকড় কাটা পড়লেই একটা গাছ হয়তো বেঁচে থাকতে পারে, অন্য গাছ এমন হতে পারে ক্রিটিক্যালি সেটা অলরেডি মারা গিয়েছে। আমরা ঐতিহ্যের কথা বলি, আমরা হেরিটেজের কথা বলি, হ্যাঁ একটা বিল্ডিং তো হেরিটেজ বটেই, কিন্তু একটা গাছও হেরিটেজ, একটা গাছও হেরিটেজ। যেই গাছের বয়স 100 বছর, যেই গাছের বয়স 75 বছর, হ্যাঁ সেই গাছও আমাদের হেরিটেজ, সেটা আমাকে ওভাবেই রক্ষা করতে হবে। বাঁধন, তোমার কাছে আসি, তুমি আমাকে বলো ঢাকা শহর যে সামনের দিকে এগিয়ে গেছে, বর্ধিষ্ণু হয়েছে, মানব, তুমি নিজেই বর্ণনা দিয়েছো যে মানুষ এখানে ঢাকামুখী হয়েছে, এখন এই ঢাকা বদলেছে, জি এই বদলানোটা তোমার তাৎপর্যপূর্ণ কি রদবদল বা কি রূপান্তর তোমার কাছে বেশি স্ট্রাইকিং লাগে বা চোখে ধরা পড়ে বা তোমাকে আঘাত করে? এখানকার অ্যাকচুয়ালি সবচেয়ে যে ঢাকার মানে বাজে অবস্থাটা হচ্ছে কনজেশন, ট্রাফিক কনজেশন, যেটা মানে এটার থেকে খারাপ মনে এখন কোনো কিছুই নাই। কারণ রাস্তায় এখন বের হলেই দেখা যায় মানে কোনো সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। ঢাকার নিসর্গকে রক্ষা করা বা ঢাকাকে বাসযোগ্য করে তোলার জন্য একটা আন্দোলন করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই করা যায়, যে আন্দোলনই করতে হবে, নতুবা তো এগুলো তো রক্ষা পাচ্ছে না। দেখুন একটা ব্যাপার এসে যায় কথার মধ্যে, মানে অনেক ব্যাপারই তো আছে, কিছু কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের সংসদ ভবনের চারিদিকে ওই যে ফেন্সিং করার একটা পরিকল্পনা নিয়েছিলেন আমাদের সংসদ কর্তৃপক্ষ থেকে, সেটার বিরুদ্ধে আন্দোলন হলো, নিশ্চয়ই যুক্তিযুক্ত আন্দোলন। আমি যেটা খেয়াল করেছি, দেখেন আমি বললাম যে একটা বিল্ডিং ঐতিহ্য নিশ্চয় বটেই, আরও অনেক কিছুই আমাদের ঐতিহ্য আছে, একটা গাছও ঐতিহ্য। সংসদ ভবনের পূর্ব দিকের যেই রাস্তাটা আছে, পুরো পূর্ব দিক জুড়ে কনকচূড়া, এই গ্রীষ্মে যদি যান আপনাকে হলুদ একটা সুন্দর দিবে। এই যে আমরা যখন ফেন্সিংটা করছি, ফেন্সিংয়ের পিলার যখন করছি, আমরা কিন্তু গাছের কথা চিন্তা করিনি। এখানে গাছ আছে, আমাকে তো রিয়্যাক্ট করতে হবে, যখন কিছু থাকে সেটা মানুষকে রিয়্যাক্ট করে না, কোনো একটা জিনিসকে রিয়্যাক্ট করবে, আমরা কোনো রিয়্যাক্ট করিনি। এখানে গাছ আছে, গাছের একেবারে গাছের এক গুড়ি ঘেঁষে আমরা পিলারের জন্য গর্ত করেছি। আমি 2 ফিট সরে যেতে পারি কিংবা 3 ফিট সরে যেতে পারি, কারণ সরে যেতেই হবে, সেটাই তো নিয়ম। কিন্তু সেই ধরনের কোনো, আপনার এখন যান দেখতে পাবেন প্রত্যেকটা গাছের গোড়া কাটা হয়েছে। আচ্ছা, আমরা ফিরে আসছি, এটা ছোট বিরতি দিতে হবে এখন। ফিরে এলাম আলোয় ভুবন ভরায়। কথা হচ্ছিল বৃক্ষরোপণ নিয়ে। বৃক্ষ কেবল রোপণ করলেই হয় না, রোপণ করার সময় দেখতে হয় যে এইটা ঠিক জায়গায় করা হলো কিনা, এবং এই কাণ্ডজ্ঞান না থাকলে পরে না বৃক্ষের ভালো হয় না নগরের ভালো হয়। একটু বলুন না, একটু বিষয় না, সেটা যেটা বলছিলাম আর কি আগে, এই যে কনকচূড়া গাছগুলো যখন আমরা ফেন্সিংটা করব, আমরা কোনো খেয়ালই করলাম না যে এখানে এই ঐতিহ্যবাহী কনকচূড়া গাছগুলো আছে। যদি আমরা দেখে থাকি ঢাকা শহরের সবচেয়ে বকুলতলা, আমরা জানি বকুলতলাতে অনুষ্ঠান হয়, চারুকলায় বকুলতলা, সেই গাছটা দেখবেন বিশাল গাছ, ছড়িয়ে যাওয়া গাছ, সেটা পূর্ণ বয়স্ক গাছ, 100 বছর কিংবা ততোধিক হতে পারে। আমার মনে হয় 75 থেকে 80 ফিট হবে সেটার ব্যাপ্তি। এখন সংসদ ভবন আমাদের ঢাকা শহরের কেন্দ্র বলেন, প্রধান জায়গা, সেখানে সামনে মানিক মিয়া এভিনিউর দিকে সেখানে এক সারি বকুল গাছ আছে, পুরো জায়গাটা জুড়ে অনেক 100টার মতো বকুল গাছ আছে, এক দিক থেকে আরেক দিক। প্রত্যেকটা বকুল গাছ 15 ফিট পর পর আছে। অনেক সময় হয় গাছ যখন প্রথম লাগানো হয় তখন এইটা লাগানো হয়, তারপর গাছ যে সময় বড় হয়ে যায় তখন মধ্যেরগুলো আসলে কেটে দেওয়া হয়, যাতে গাছটা তার পূর্ণতা প্রাপ্তি হতে পারে, তার যতটুকু বিস্তৃতি লাভ করতে পারে সেখানে। কিন্তু আমরা সেখানে কিন্তু প্রতি 15 ফিট পরপরই এখন পর্যন্ত আছে, এবং সেগুলো খুব একটার গায়ে লেগেছে, বাড়তে পারছে না। ঢাকায় বনায়নের উপরে এর ইতিহাস নিয়ে, এই যে সেই প্রাউড লকের সময় কি তারও আগে, একটু যদি এই সম্বন্ধে বলেন আমাদের। প্রাউড লক উনি তো কিউ গার্ডেনে, লন্ডনের কিউ গার্ডেনে কিউরেটর ছিলেন। উনি 1908 সালে ঢাকায় এসছেন, এই ঢাকার নিসর্গ শোভা বাড়ানোর জন্য এসছেন। উনি লাগিয়েছেন, এখন যেগুলো আছে উনার লাগানো, পাদাউক গাছ, হেয়ার রোডের পাদাউক গাছের সারিগুলো আছে, আমাদের ঢাকার সবচেয়ে সুন্দর রোড। এখানে আমি ইন্টারাপ্ট আমাকে করতেই হচ্ছে যে গাছগুলো
আপনারা যদি দেখেন বিশাল গাছ, বিশাল তার পাতার আকৃতি, বিশাল তার পাতার সৌন্দর্য, এবং ফুলগুলো যখন ফোটে গ্রীষ্মে হলুদ হয়ে ভরে যায়, তারপর অবশ্য ওগুলো গাছ ক্ষণস্থায়ী, 2 দিন থাকে, 1 দিন 2 দিন থাকে, পড়ে যায়, কিন্তু সেটার যে পাতা এবং আকৃতির সৌন্দর্য সেটাই অনেক সুন্দর। এখন একটা গাছ একটা জীবন্ত জিনিস, সেটা মারা যেতে পারে কোনো কারণে। প্রাউডলগ লাগিয়েছিলেন পুরা হেয়ার রোড ধরে, সেটার মাঝে মাঝে 2-1টা গাছ কখনো মারা গিয়েছিল, কিন্তু পরিতাপের বিষয় সেই জায়গাগুলোতে আমরা মেহগনি গাছ লাগিয়ে দিয়েছি। আপনি যদি যান, কেউ যদি খেয়াল করেন, তখন একটু দেখতে পাবেন পাদাউক 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 পাদাউক, 5টা পাদাউক, তারপর 2টা মেহগনি। কোনো কারণে মারা গিয়েছিল, আমরা যারা চিন্তা না করেই বৃক্ষরোপণ করে ফেলি, শুধু বৃক্ষরোপণ করার জন্য সেখানে লাগিয়ে দিয়েছি মেহগনি। এই পুরো রাস্তাটা জুড়ে এই অড ব্যাপারটা ঘটে আছে। লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরিকল্পনাটা আমাদেরকে আরেকটু ভেবে দেখতে হবে। এখনো সময় আছে, এই হাতিরঝিল বিশাল এরিয়া, এখনো সময় আছে আমাদের সেখানে হাতিরঝিলের বিশেষ করে গাছের পরিকল্পনা আমাদেরকে ভেবে দেখতে হবে। এখনো এই বিষয়ে ভেবেছো তুমি একজন নগর পরিকল্পনাকারী হিসেবে? হ্যাঁ, মানে যেসব গাছ লাগানো হয়েছে, মানে ওগুলো সব আসলে প্ল্যানিং ওয়েতে লাগানো হয়, কারণ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ে আছে যে এরকম মাটিতে এরকম গাছ লাগাতে হয়, নদীর পাড়ে হিজল বা এরকম ধরনের গাছ লাগাতে হয়, ওরকম করে মেনটেন করা যেত। হিজল বিথি তো করা যেত, হিজল করা যেত, এখানে তো অনেক বড় জায়গা। মানে বস্তুতপক্ষে যে 3টি গাছ আমরা আমাদের বলি যে আমাদের বর্ষাকালের সাথে সম্পৃক্ত, বকুল, হিজল এবং বরুণ। জি, বকুল তো নয়, সরি, কদম, হিজল এবং বরুণ। বরুণকে বন্যা বলে আমাদের গ্রামবাসী। এই 3টি ফুলেরই অতি সুন্দর, 3টি গাছের অতি সুন্দর ফুল হয়, কত সুন্দর ফুল, ভারী সুমিষ্টতার গন্ধ। আমরা এই 3টি গাছের যদি একটা বিন্যাস করতে পারি, 3টি গাছ